বিজনেস কমিউনিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে রাইটিং পার্ট। অর্থাৎ আমাদের প্রশ্নে যেমন পয়েন্ট বেসড প্রশ্ন আসে, যেমন ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, ফাংশনস অফ বিজনেস কমিউনিকেশন, তারপর মিডিয়া অফ কমিউনিকেশন, এই টাইপের প্রশ্ন যেমন আসে, ঠিক একইভাবে ডেফিনেশন বেসড, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হোয়াট ইজ মাস কমিউনিকেশন, হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, হোয়াট ডু ইউ মিন বাই নন ভার্বাল কমিউনিকেশন, এই টাইপের প্রশ্ন আছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টটা কেন এত গুরুত্বপূর্ণ? দুইটা কারণ। একটা হচ্ছে, প্রায় প্রতিটা পরীক্ষায় দেখা যায় এই রাইটিং পার্ট থেকে মিনিমাম 15 থেকে 20 25 মার্কস পর্যন্ত প্রশ্ন আসে বোর্ডে। তার মধ্যে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং সিভি রাইটিং, এই তিনটা মূলত গুরুত্বপূর্ণ। তো কখন তো দেখা যায় যে লেটার, রিপোর্ট অথবা সিভি আসবেই প্রতিটা পরীক্ষায়, প্রতিটা ডিপার্টমেন্টের পরীক্ষায় দেখা যায় এটা আসে। সো এর কারণেই আমাদের বিজনেস রিপোর্ট আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা টপিকস। এবং এই বিজনেস রিপোর্টের মধ্যে আবার দুইটা রিপোর্ট একটু বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে ফিশ অ্যান্ড ভেজিটেবল মার্কেট রিপোর্ট, আর একটা হচ্ছে শেয়ার মার্কেট রিপোর্ট। তো এই রিপোর্ট দুইটা আসলে যদি পরীক্ষায় আসে, সাধারণত এটা 10 মার্কসের জন্যই আসে। এবং এটা যদি তুমি ভালোভাবে এটাতে তুমি অ্যাটেন্ড করতে পারো, তাহলে 100% বলা যেতে পারে যে এখানে তুমি 10-এ 10 বা 8-9 এরকম পাবে। অর্থাৎ ম্যাথের মতো মার্কস ক্যারি করে এই রিপোর্ট রাইটিং এ। এবং এই দুইটা রিপোর্ট থেকেই দেখা যায় পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। দুইটা থেকেই আর কি। দুটা অনেক সময় দেখা যায় কখনো ফিশ এন্ড ভেজিটেবল আসে, কখনো শেয়ার মার্কেট। দুইটা রিপোর্টই খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই রিপোর্ট দুটো নিয়ে আমরা আলোচনা করব। এই রিপোর্ট দুটো তোমাদেরকে আমি কিভাবে ফরমেশন, অর্থাৎ এই রিপোর্ট দুটো তুমি যদি ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য রিপোর্টও তুমি এই ফরম্যাটে তুমি করতে পারবে। সো আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে। সো আমরা প্রথমে ফিশ অ্যান্ড ভেজিটেবল মার্কেট রিপোর্ট এটা শুরু করব, দেন শেয়ার মার্কেট রিপোর্ট। দেখো, আমাদের যে রিপোর্টই আসুক না কেন, আমাদের কাজ হচ্ছে তিনটা পার্ট এই রিপোর্টকে লেখা। তিনটা পার্ট বলতে, একটা হচ্ছে হেডিং পার্ট, মানে যেটা আহ, শুরুতে থাকে, হেডিং পার্ট বা যেটাকে আমরা মাথা বলি আর কি। হেডিং পার্ট একটা। দ্বিতীয়ত হচ্ছে বডি পার্ট, বডি পার্টটা মাঝখানে থাকে এবং মূল ইনফরমেশনটা এখানে থাকে। এটা আরেকটা হচ্ছে কনক্লুশন পার্ট, অর্থাৎ কনক্লুশন অর্থাৎ উপসংহার যেটাকে বলি। তার মানে এই তিনটে পার্ট, যে কোনো রিপোর্ট আমরা লিখবো এই তিনটা পার্টে। আবারও বলি, হেডিং, বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। এখন আসি, হেডিং পার্টে কি থাকে। হেডিং পার্টে সাধারণত 6 থেকে 7টা পয়েন্ট দিয়ে আমাদেরকে করতে হয়। খুবই সহজ, জাস্ট তোমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখবা, দেখবা তোমাদের ম্যাথ রিপোর্ট তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমে কি, নেম অফ দ্য রিপোর্ট। নেম অফ দ্য রিপোর্ট, উইকলি মার্কেট রিপোর্ট অফ কারওয়ান বাজার, অর্থাৎ কারওয়ান বাজারের মার্কেট রিপোর্ট। এটা হচ্ছে নেম অফ দ্য রিপোর্ট। এরপরে নেম অফ দ্য মার্কেট, মার্কেটের নাম। মার্কেটের নাম কোনটা? অবশ্যই কারওয়ান বাজার, তাহলে মার্কেটের নাম কারওয়ান বাজার। এরপরে লোকেশন, লোকেশন কোনটা? নিয়ার ফার্ম গেট। আমরা লোকেশন দিতে পারি নিয়ার কাজী নজরুল ইসলাম এভিনিউ, নিয়ার বসুন্ধরা সিটি, বা তুমি অ্যাড্রেসটাও লিখে দিতে পারো। হুম, এটা তোমার ইচ্ছা। তবে মানে যে বিষয়টাকে লোকেট করতে হবে তোমাকে, যে তুমি জায়গাটাকে লোকেট করছো ভালো করে। এরপরে প্রোডাক্টস, প্রোডাক্টস এর নাম কি, আমরা এখানে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্ট হচ্ছে এখানে ফিশ অ্যান্ড ভেজিটেবল নিয়ে কাজ করব, মানে রিপোর্ট। তার মানে এখানে যদি তোমাকে কখনো গ্রোসারি আইটেম বলে, তখন তোমাকে গ্রোসারি লিখতে হবে। যদি কখনো মিট অ্যান্ড ফিশ লেগে, তখন মিট অ্যান্ড ফিশ লিখবে। অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে তুমি রিপোর্ট করছো ওটা। নেচার অফ ট্রেডিং, কি ধরনের পণ্য বেচা কেনা হয় এখানে। আমরা জানি যে কারওয়ান বাজারে কিন্তু বোথ অফ হোলসেল, মানে পাইকারি এবং খুচরা বিক্রি বেচা কেনা হয়। তার মানে এখানে দেখো, নেচার অফ ট্রেডিং লিখছি হোলসেল অ্যান্ড রিটেইল, দুইটাই। এরপরে 6 নম্বরে হচ্ছে ডিউরেশন অফ সার্ভে।
ডিউরেশন অফ সার্ভে বলতে আমরা কি বুঝি, যে তুমি কবে থেকে কবে পর্যন্ত এই সার্ভেটা করেছো, মানে বাজারে ঘোরাঘুরি করেছো কবে থেকে কবে। তো এটা কবে হবে ডেটটা, এটা ডেটটা হবে হচ্ছে দেখো 7 দিন মেয়াদি হবে। সেটা কোন 7 দিন সেটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো 7 দিন দিতে পারো, তবে 7 দিন হতে হবে, 7 দিনের কম বা বেশি হওয়া যাবে না যদি উইকলি বলে। আর যদি মান্থলি রিপোর্ট কখনো বলে তাহলে 1 মাস হতে হবে, 30 দিন হতে হবে সেটার সার্ভে টাইমটা। যেমন এখানে দেখো 1 মে থেকে 7 মে পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে, এরপরে ডেট অফ সাবমিশন, সার্ভে টাইমটা যা হবে ডেট অফ সাবমিশন ঠিক তার পরের দিন, অর্থাৎ 1 থেকে 7 তারিখ পর্যন্ত হচ্ছে তোমার সার্ভে টাইম। তুমি এখানে বাজারে ঘোরাঘুরি বা জরিপ করেছো, আর তুমি রিপোর্ট সাবমিট করতেছো কবে, মে মাসের 8 তারিখে। এরপরে আসে ভাই হচ্ছে ডেটটা আরেকবার একটু ইন্ট্রোডাক্ট, বলবেন? ডিউরেশন অফ সার্ভে, তুমি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তুমি সার্ভে করেছো। সার্ভে করা মানে বাজারে তুমি জরিপ করেছো, তুমি বাজারে তোমাকে 7 দিন ধরে তোমাকে দেখতে হবে, তারপরে না তুমি রিপোর্ট তৈরি করবা। তো উইকলি মার্কেট রিপোর্ট যেহেতু, তার মানে তুমি 1 সপ্তাহ ধরে বাজারে, তুমি নিশ্চয়ই 1 সপ্তাহ বাজারে সার্ভে করেছো, জরিপ করেছো। তো এটা হচ্ছে ডিউরেশন অফ সার্ভে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, 7 দিন হতে হবে এই মেয়াদটা। আর ডেট অফ সাবমিশন, তার মানে রিপোর্ট তুমি সাবমিট করেছো কবে, ঠিক এটা যেদিন, যেখান থেকে শেষ হবে, 7 তারিখে শেষ হলে ডেট অফ সাবমিশন হবে 8 তারিখ, এই যে 8 মে। এরপর আসি ইন্ট্রোডাক্টরি স্পিচ, মান্থলি বললে 30 দিন হবে তখন মেয়াদ, বেসিক জিনিস এটা, যে 7 দিন বললে এই এই ডিউরেশন, ম্যাচখানে ডিউরেশনটা হবে 7 দিন। মান্থলি বললে 1 মাস, তখন হয়তো বা 1 মে টু 30 মে পর্যন্ত হবে। এরপর আসি ইন্ট্রোডাক্টরি স্পিচ। ইন্ট্রোডাক্টরি স্পিচ কি, সূচনা বা ভূমিকা বক্তব্য। সো এখানে ইন দা, দেখো কি বলা আছে, ইন দা সার্ভে টাইম প্রাইস অফ, এখন দেখো তুমি এই রিপোর্টে কি দেখাবা, এটা আগে তোমাকে ঠিক করতে হবে। তুমি কি প্রাইস ইনক্রিজ দেখাবা না প্রাইস ডিক্রিজ দেখাবা। সাধারণত রিপোর্ট দেখাতে হলে অবশ্যই আমরা নেগেটিভকে আমরা এখানে রিফ্লেক্ট করব বা হাইলাইট করব। তার মানে এখানে আমরা কি দেখাবো, ইনক্রিজ। আমরা এখানে ইনক্রিজ দেখাবো, প্রাইস ইনক্রিজ দেখাবো। কারণ কি, স্বাভাবিক জিনিস, দাম কম থাকলে সেটা নিয়ে রিপোর্ট হয় না সাধারণত, দাম বাড়লেই তারপর সাধারণত রিপোর্ট হয় কোনো কিছু নিয়ে। পজিটিভ জিনিস নিয়ে রিপোর্ট খুব কমই হয়। তো এখানে অবশ্যই আমরা ইনক্রিজ দেখাবো। তাহলে দেখো, ইন দ্য সার্ভে টাইম প্রাইস অফ মোস্ট অফ ফিশ অ্যান্ড ভেজিটেবল প্রাইস আর হাই, বেশি ছিল দাম। এটা হচ্ছে আমার সূচনা, এটা সূচনা বক্তব্য। তার মানে এইটা দেখে ভিতরে কি আছে আমি কিন্তু বলে দিতে পারছি। অর্থাৎ ভিতরে তুমি এই মূল্য বেশি আছে যেটা, একটা কারণটা তুমি বলছো নিশ্চয়ই। তো ইন্ট্রোডাক্টরি স্পিচটা অবশ্যই দিব। বডি পার্ট, বডি পার্টে আমরা শুরু করব হচ্ছে, এটা তার মানে এই 7টা থেকে 8টা সেন্টেন্স, মানে পয়েন্ট হবে হচ্ছে হেডিং পার্টে। বডি পার্টে কি হবে, বডি পার্টে প্রথম সেন্টেন্স বা প্রথম পয়েন্টটা হলো সাপ্লাই অফ প্রোডাক্টস, যে পণ্যের চাহিদা, সরি যোগান, সাপ্লাই কেমন ছিল মার্কেটে। যেহেতু তুমি বলেছো দাম বেশি, তার মানে সাপ্লাই কি, অবশ্যই কম। সাপ্লাই কম। কারণ সাপ্লাই কম না হলে, সাপ্লাই কম হলেই তো দাম বাড়ে, তাই না। তো এখানে জি সাপ্লাইটা স্যার। আমরা কম লিখব। ডিউরিং দ্য সার্ভে টাইম দ্য সাপ্লাই অফ ফিশ অ্যান্ড ভেজিটেবল ওয়ার ভেরি লো, ভেরি লো ছিল, অনেক কম ছিল। এরপরে বলছে রিজন ফর লো সাপ্লাই, যে কম ছিল, কেন কম ছিল এটা তোমাকে বলতে হবে। যে তুমি বলেই দিলে যে সাপ্লাই কম ছিল এই জন্য দাম বাড়ছে, কেন সাপ্লাই কম থাকবে, এটা তো তো অবশ্যই জনগণের মনে প্রশ্ন আসবে, বা তাদের মনে প্রশ্ন আসতে পারে। তুমি এখানে কারণ দিকে দেখছো, দ্য মেইন রিজন ফর লো সাপ্লাই ওয়ার ইললিগাল ওয়্যার হাউসিং। ও আচ্ছা, মানে অসৎ ব্যবসায়ীরা, যে সিন্ডিকেটরা যে কাজটা করে, অর্থাৎ তারা মালামালকে গোডাউনে ভরে রাখে, এটাকে বলা হয় ইললিগাল ওয়্যার হাউসিং। মানে মানে কি বলে এটাকে, আর্টিফিশিয়াল ক্রাইসিস অফ প্রোডাক্ট, কৃত্রিম মজুত। কৃত্রিম সংকট, পণ্য সংকট তৈরি করে যেটা আর কি। এটা কারা করে, সাম অফ ডিসঅনেস্ট বিজনেসম্যান, এটা সাম অফ ডিসঅনেস্ট বিজনেসম্যান তারা করে। হেভি রেইন অ্যান্ড ট্রাফিক জ্যাম ওয়ার অলসো রেসপন্সিবল ফর লস। দেখো, আমি কিন্তু এখানে অন্যান্য 2টা কারণ দিয়েছি, কিন্তু তোমাকে মেইন কারণ হিসেবে এটা দেখাতে হবে। কারণ বাংলাদেশে তোমার কিন্তু তুমি বলো
বাংলাদেশে জিনিসপত্র দাম বাড়ার কারণ কি তোমার এই ট্রাফিক জ্যাম বা রেইন বা শীত, অনেক কুয়াশা, এগুলা? না। কারণ বাংলাদেশে প্রতিটা জিনিসেরই ব্যাপক উৎপাদন আছে, প্রচন্ড রকমের যা উৎপাদন হয়। হ্যাঁ, যেগুলো বাইরে থেকে আনতে হয় সেটা বিষয়টা আলাদা, কিন্তু বাংলাদেশে যারা উৎপাদন হয় সেটা অনেক বেশিই হয়। কিন্তু তারপরও দাম বেশি। এটা কারণ ওই যে ধান। ধান বাংলাদেশে কি পরিমাণ উৎপাদন হয়, অবাক করার বিষয়। অনেক ধান উৎপাদন হয়। তারপরে আর কি, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সবই উৎপাদন হয় সুন্দরভাবে। আলু, এত পরিমাণ আলু উৎপাদন হয়, তারপরে দেখো আলু 80 টাকা কেজি, 80 টাকা 90 টাকা আলু কেজি। এই যে আলুর এত এত দাম, এটা তোমার কি মনে হয় এটা কি তোমার এই উৎপাদন কম তাই এই জন্য জিনিসের অনেক সংকট? তুমি এলাকায় যেয়ে দেখো, একটু তোমার নিজের এলাকায় তুমি একটু যেয়ে দেখো, যাদের এলাকা মনে করো আলু যাদের এলাকায় বেশি হয়, যেমন আমাদের এলাকায় আলু হয় না যদিও, আমাদের এদিকে, কিন্তু যে সব উত্তর এলাকায় মনে হয় আলু বেশি হয়, উত্তর অঞ্চলে, রাজশাহী, দিনাজপুর, রংপুর, এইগুলাতে। তো তুমি যেয়ে দেখো ওখানে আলু পচে, কৃষকের মাঠে আলু আনে যায় পচে। তারপরেও কেন তাহলে আমরা দাম বেশি? কারণ সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট বলি এটাকে আমরা। ব্যবসায়ীর কাছ থেকে আলু কিনে 15 টাকা, 20 টাকা, 25 টাকা কেজিতে, সেই আলু ঢাকায় এসে হয়ে যায় 80 টাকা, 70 টাকা কেজি। বেগুন, আমাদের যশোরে বেগুনের উৎপাদন হয় খুবই, আমাদের একটা এলাকা আছে ওখানে খুব। তো আমি একবার গেছি, যে দেখি বেগুনের কেজি কেমন, বললো 20 টাকা, 25 টাকা পাইকারি করে কিনে এখান থেকে বিক্রি হয়। আমি নিজেও বেগুন কিনে আসলাম 2 কেজি না কয় কেজি, মানে বাড়ির জন্য। এমনি টাটকা বেগুনটাই ভালো লাগলো। কত করে, 30 টাকা না 35 টাকা করে। আর সেই বেগুন রমজান মাসে, দেখো রমজান মাসে বেগুনই খাইতে হবে না, তখন দেখো বেগুনের দাম তখন কত হয়, 100 150 টাকা বেগুনের কেজি হবে, 120 টাকা। হুম। যাই হোক, এবার কি হবে জানি না, এবার আমি বলতে পারি না। তো এটা আমাদের সিনারিও হচ্ছে এটা। তো এই যে দামটা বাড়ে যে কোনো কিছু, মাছের দামও একই রকম, ইলিশ মাছ এত ধরা পড়ে, তারপর দাম বেশি কেন? সিন্ডিকেট। সিন্ডিকেট ভাঙা সম্ভব না, এত সহজে ভাঙা সিন্ডিকেট এখনো দেখো, এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট এসেও কিন্তু ভাঙতে পারে নাই। এত ভালো, মোটামুটি ভালো একটা সরকার, নিরপেক্ষ একটা সরকার, তারপরেও কিন্তু ভাঙতে পারে না। সো এটা, এই যাই হোক আর কি, আমি যেটা বলছিলাম, তো সুতরাং তুমি হেভি রেইন, ট্রাফিক জ্যামকে কখনো মেইন রিজন দিবা না, এটাকে তুমি সাব রিজন হিসেবে রাখতে পারো। তো মেইন রিজন দিবা ওটা, তার মেইন রিজন হচ্ছে ইলিগাল ওয়্যার আছে, বা তুমি এটাকে বিজনেস সিন্ডিকেটও বলতে পারো। হেভি রেইন, ওকে। এরপরে হচ্ছে প্রাইস ট্রেন্ড, প্রাইস কেমন ছিল? অ্যাজ দ্য সাপ্লাই ওয়াজ ভেরি লো, সো দ্য প্রাইস অফ ফিশ অ্যান্ড ভেজিটেবল ওয়ার ভেরি হাই, অবশ্যই বেশি বেশি ছিল। সাপ্লাই কম থাকলে তো অবশ্যই আহ দাম বেড়ে যাবে, তাই না? এরপর হচ্ছে ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্সে সবাই ভালো করে দেখো। প্রাইস ইন্ডেক্সে আমরা, যেহেতু ফিশ অ্যান্ড ভেজিটেবল দুইটা প্রোডাক্ট, সো আমরা কিছু ফিশের নাম আর কিছু ভেজিটেবলের নাম এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে 4টা পয়েন্ট: বিগিনিং প্রাইস, এন্ডিং প্রাইস, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস। বিগিনিং প্রাইসটা কি? যেদিন তুমি রিপোর্ট শুরু করেছো, অর্থাৎ 1লা মে, 7 দিন ব্যাপী তুমি সার্ভে করেছো না? 1লা মে যেদিন তুমি বাজারে জি ঢুকেছো স্যার। প্রথম, সেই দিন তোমার মূল্যের দাম কেমন ছিল, এটা হচ্ছে বিগিনিং। এন্ডিং হচ্ছে 7ই মে, যেদিন তোমার রিপোর্টটা কমপ্লিট হয়েছে, কমপ্লিট না মানে সার্ভে করা শেষ হয়েছে, ওই দিন যে দামটা ছিল ওটা হচ্ছে এন্ডিং প্রাইস। আর হাইয়েস্ট প্রাইস কি? ইন দা মিন টাইম, ওই যে তোমার যে সময়টা তুমি 7 দিন যে তুমি সার্ভে করেছো, ওই সময়ের মধ্যে কোনো একদিন পণ্যের দামটা, ওই পণ্যের দামটা, ওই মাছের দাম বা ওই সবজির দামটা অনেক বেড়ে গেছিল। বেড়ে হয়তো বা দেখা যাচ্ছে যেমন এমন একটা পর্যায়ে গেছিল যেটা অন্য কোনোদিন যায়নি, এটাকে বলা হয় হাইয়েস্ট প্রাইস। লোয়েস্ট প্রাইস কি? ওই 3 দিনের মধ্যে, ওই 7 দিনের মধ্যে যে কোনো একদিন দামটা অনেক কমে গেছিল, যেতেই পারে, অনেক সময় যায় কমে, এটাকে বলা হয় হচ্ছে লোয়েস্ট প্রাইস। তো এখন এই আইটেম দিবা কয়টা? মনে মিনিমাম 4টা 5টা করে, মোটামুটি 10টা দেওয়ার চেষ্টা করো, 10টা না পারলেও মিনিমাম 8টা, 8টার কমে আসবা না। অর্থাৎ চারটা চারটা, 4টা মাছ, 4টা সবজি, এবার ভেজিটেবল। 10টা দেওয়াটা ভালো। দামের বিষয়টা আমি এখানে লিখি নাই, দামটা তোমরা নিজেরা আইডিয়া করে এখানে বসাবো। এখন দেখবা রিলিভেন্সি যেন দামের থাকে, কারণ এখানে কিন্তু স্যাররা বিষয়টা কিন্তু একটু খেয়াল করে। হ্যাঁ, যে তুমি বাজার সম্পর্কে ধারণা তোমার না থাকতে তুমি বাজার না করতে পারো, কিন্তু বাজার সম্পর্কে আইডিয়া তোমার আছে, যে
ইলিশ মাছের দাম আর তেলাপিয়া মাছের দাম কখনো সমান হয় না। ইলিশ মাছের দাম, চিংড়ি মাছের দাম আর পাঙ্গাস মাছের দাম কখনো সমান হবে না, এটা তুমিও ভালো করেই জানো, অনেক ডিফারেন্সই হবে। এবং তুমি দাম বসানোর সময় অবশ্যই সেই দামটা একটু ম্যানেজ করে বসাবা। হুম, নিজেরা বসাই নিবা দামটা, কারণ এখানে দামটা অনেক আগে বসাইছিলাম আমি, এটা এটা আপডেট করা নেই, তো তোমরা এটা একটু নিজেরা দায়িত্ব নেবে। কনক্লুশনে কি আছে, ফ্রম দ্য রিপোর্ট, রিপোর্ট থেকে কি ইট ক্যান বি সেড, বলা যায়, ইন দ্য সার্ভে টাইম দ্য প্রাইস অর ভেজিটেবল অনেক বেশি ছিল, ইফ দ্য অথরিটি টেক্স প্রপার স্টেপস, যদি অথরিটি প্রপার স্টেপ নেয় এগেইনস্ট দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান, অর্থাৎ এই ডিসঅনেস্ট বিজনেসম্যানদের উপরে যদি সরকার ব্যবস্থা নেয়, দ্য প্রাইস মে ডিক্রিজ, প্রাইসটা কি হতে পারে, কমতে পারে। যাই হোক, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, সেটা হচ্ছে উইকলি মার্কেট রিপোর্ট অফ ঢাকা অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট নিয়ে একটা রিপোর্ট। আচ্ছা, এখন এই শেয়ার মার্কেটটা কি? স্যার যেখানে আচ্ছা, শেয়ার কেনা বেচা হয়। শেয়ার কেনা বেচা হয়, সো এখানেই শেয়ার মার্কেট, এটাও তোমার অনেকটা ওই রিপোর্টের মতোই, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন কারণ কি, তুমি ওখানে মাছ মাংস কেনা বেচা, এখন এখানে তো আর মাছ মাংস ভাবে কেনা বেচা হয় না, এখানে কেনা বেচা হয় শেয়ার বা বন্ড বা যেগুলো আর কি। তো দেখো, আমাদের এখানেও পার্ট বা স্ট্রাকচারালি কিন্তু সেম, হেডিং, বডি পার্ট আর হচ্ছে কনক্লুশন। সো প্রথমে আমরা হেডিং পার্ট দিব, নেম অফ দ্য রিপোর্ট, উইকলি মার্কেট রিপোর্ট অফ শেয়ার, ওকে। নেম অফ দ্য মার্কেট, লোকেশন দিতে পারো, লোকেশন ঢাকা অ্যান্ড চিটাগাং দিতে পারো, লোকেশনে তুমি দিয়ে দিতে পারো, যেমন ওখানে লোকেশন দিয়েছিলাম, এখানে লোকেশন দিবা ঢাকা অ্যান্ড চিটাগাং। নেম অফ সিকিউরিটি, ওখানে দিয়েছিলাম নেম অফ প্রোডাক্টস, এখানে দিব নেম অফ সিকিউরিটি, কারণ এখানে কিন্তু শেয়ারকে সিকিউরিটি বলা হয়, প্রোডাক্ট বলা হয় না। ডিউরেশন অফ সার্ভে, ডেট অফ সাবমিশন একই, কারণ উইকলি বলছে কিন্তু একই সিস্টেম। এরপরে হচ্ছে ওপেনিং স্পিচ, ওপেনিং স্পিচটা কি? ওপেনিং স্পিচ হচ্ছে এই যে তুমি আগে যেমন আহ, ওইখানে যেমন তুমি বলেছিলে যে আমাদের মার্কেটের জিনিসপত্রের দাম বেশি, তো শেয়ার মার্কেটে কিন্তু দাম বেশি হওয়াটা কিন্তু খারাপ না, বুঝছো, দাম বেশি হওয়াটা ভালো, দাম কম হয়ে যাওয়াটা খারাপ। শেয়ার মার্কেটে কিন্তু মানুষ ইনভেস্ট করেই কিন্তু দাম বাড়ার জন্য, শেয়ার মার্কেটে যখন দাম কমে যায় মানে দাম ড্রপ করে, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার জন্য ভয়ের, মানে খারাপ অবস্থা। সো এখানে যেমন আমার বলেছে যে বিআর ওয়ান, দেখো এখন আসি, ডিউরিং দ্য মেনশন পিরিয়ড বোথ অফ ঢাকা অ্যান্ড শেয়ার চিটাগাং শেয়ার মার্কেট ওয়ার বিআর ওয়ান। বিআর মানে কি, দেখো আমাদের শেয়ার মার্কেটের তিনটা অবস্থা, বিআর মার্কেট, নর্মাল মার্কেট আর একটা হচ্ছে বুল মার্কেট। সো বিয়ার মার্কেট কোনটা, যখন শেয়ারের দামটা ড্রপিং অবস্থা থাকে, অর্থাৎ দাম কম থাকে, এটা হচ্ছে বিয়ার। দাম যখন বেশি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বুল মার্কেট। আর দাম যখন স্বাভাবিক থাকে সেটাকে আমরা নর্মাল মার্কেট বলি। সবাই বুঝতে পারছো? বিয়ার মার্কেট, বুল জি স্যার। মার্কেট কোনটা, বিয়ার মার্কেট হচ্ছে দাম কম, বিয়ার বুল মার্কেট দাম বেশি, আর নর্মাল, সাধারণত এখানে নর্মালও দেখাবো না, আমরা এখানে বিয়ার দেখাবো, দাম কম দেখাবো। আচ্ছা, এখন আসি বডি পার্ট, ওখানেও যেমন আমরা রিজন দেখাইছিলাম, কেন আমরা এই বিয়ার মার্কেটের রিজন মানে কেন আমাদের দাম কম, এটার কারণ হচ্ছে রিজন ফর বিয়ার মার্কেট। দেখো এখানেও তুমি একটা কারণ দিতে পারো, অন্য কারণ, সেটা হচ্ছে এখানে কারণ তুমি দিতে পারো হচ্ছে ডিসঅনেস্ট বিজনেসম্যান দিতে পারো। তোমরা মনে হয় জানো 2011-12 সালে বাংলাদেশে একটা শেয়ার বাজারে একটা ডিস্ট্রাকশন হয়েছিল। হুম, মনে আছে তোমাদের? নিশ্চয়ই অনেকে হয়তো তখন হয়তো ছোট ছিলে বা স্কুল লেভেলে ছিলে। তখনকার এই শেয়ার বাজারের এই যে ডিস্ট্রাকশনের পিছনে মানে মাস্টার মাইন্ড ছিল আমাদের সম্মানিত একজন মানুষ, নাম মনে হয় তোমরা অনেকেই চেনো, যাকে আমরা দরবেশ বাবা বলে জানি। চেনো, নাম জানো দরবেশ বাবারে, চেনো তোমরা? জি স্যার জি চিনি। ভাইয়া। হ্যাঁ, ভাইয়া দেখি সালমান এফ। মেয়েরা মেয়েরা, হ্যাঁ এইটাই বলে দিছে। মেয়েরা কেউ চেনো? মেয়েরা বলো তো কে দরবেশ বাবা? নাম জানে না মেয়েরা, অনেকে জানে না, আমি বলে দিই শোনো। দরবেশ বাবা হচ্ছে কে কে কে, সালমান এফ রহমান। সালমান এফ রহমান। এটা কে, এই লোকটা কে, চেনো রে? ওনার সালমান দাড়ি খান, টাড়ি কাইটা একেবারে মানে সবচেয়ে সাবেক মোটামুটি উপদেষ্টা। ইয়ে হয়ে গেছে। উপদেষ্টা। আচ্ছা, কিন্তু এনার বড় পরিচয় হচ্ছে, উপদেষ্টা তো হয়েছে পরে এসে, এনার বড় পরিচয় নি বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান। হ্যাঁ, অনেক বড় একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান। সালমান খান না, সালমান এফ রহমান, সালমান খান। আচ্ছা, এখন যাই হোক, তো এরকম কিছু, এটা তুমি দিতে পারো।
ডিসঅনেস্ট বিজনেসম্যান, এটা কিন্তু আমি বলছি। এখানে একটা মেইন কারণটা কি দেওয়া হয়েছে দেখো, যে দ্য মেইন কজ ফর বেয়ার মার্কেট অফ ঢাকা অ্যান্ড চিটাগাং স্টক এক্সচেঞ্জ আর দ্য প্রেজেন্ট ইনভেস্টমেন্ট পলিসি। প্রেজেন্ট ইনভেস্টমেন্ট পলিসি অর্থাৎ বর্তমান যে বিনিয়োগ যে পলিসি নীতিমালা, এটাই হচ্ছে মূল কারণ। দেখো কি বলছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অর্থাৎ গভর্নমেন্টের পলিসি, বাংলাদেশ ব্যাংক কি করছে, বাংলাদেশ ব্যাংক যেহেতু গভর্নমেন্টের মধ্যে পড়ে, হ্যাজ অলসো আস্ক, তারা বলেছে দ্য কমার্শিয়াল ব্যাংকে টু রিফান্ড দেয়ার ইনভেস্টমেন্ট ফ্রম দেয়ার মার্কেট, তার মানে তাদের ইনভেস্টমেন্টকে টান দিতে বলছে, মানে উঠাই নিতে বলছে। তার মানে কি, তার মানে বড় বড় ব্যাংক যখন শেয়ার মার্কেট থেকে তাদের ইনভেস্টমেন্ট উঠাই নিবে, তার মানে কি অবশ্যই শেয়ার মার্কেটে টাকার মানে একটা ক্রাইসিস পড়ে যাবে না? অবশ্যই তখন এটা শেয়ার মার্কেটের জন্য একটা খারাপ সংবাদের জন্য দামটা এখানে ড্রপ করে। তোমরা ওখানে ওইটা দিতে পারো, তবে নাম দিও না জন্য আবার, হ্যাঁ, দরবেশ বাবা ঠাকুর নাম টাম দিও না। তোমরা বলতে পারো যে ডিসঅনেস্ট বিজনেসম্যানের কারণে এটা হয়েছে, হতে পারে এখানে কিন্তু আবার ইললিগাল ওয়্যার হাউজিং না, এখানে লিখবা যে ইনভেস্টমেন্ট পলিসি অফ বা সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, এরকম লিখতে পারো। ডিমান্ড, ডিমান্ড মানে কি, মানে এই শেয়ারের চাহিদা কেমন ছিল। দেখুন জিনিসের যখন দাম কমে যায় তখন কিন্তু মানুষ কেনার জন্য আগ্রহী থাকে, জি স্যার। কিন্তু কিন্তু তুমি কিন্তু বিক্রয় শেয়ারের করতে ক্ষেত্রে আগ্রহী উল্টা। থাকবা না। না, বিক্রয় ক্ষেত্রে না, না, ঠিকই আছে, শেয়ারের ক্ষেত্রে উল্টো না, ঠিকই। অর্থাৎ তুমি কিনতে চাচ্ছ, মানে বাজারে কেনার মানুষের অনেক মানুষ আছে কেনা, কিন্তু তুমি বলো তোমার একটা শেয়ার আছে, হঠাৎ করে দাম পড়ে গেছে, তুমি কি এখন দাম কমে বিক্রি করবা? তুমি অপেক্ষা না করবা না? স্যার, না। তুমি অপেক্ষা করবা যে দাম বাড়লে তারপর বিক্রি করবো, কেন তুমি কম দামে বিক্রি করবা? সো এটাই কিন্তু একটা মূল কারণ। তার মানে এখানে দেখো দ্য ডিমান্ড ফর অফ শেয়ার ওয়াজ হাই বাট ড্রপিং ডাউন ফর দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, মোস্ট ইনভেস্টর ইজ নট ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড টু সেল দেয়ার শেয়ার অ্যাট লো প্রাইস। অর্থাৎ মানে ম্যাক্সিমাম সবাই তারা তাদের শেয়ারকে কি করতে চাচ্ছে না, লো প্রাইসে বেচা বেচতে চাচ্ছে না। স্যার, হুম, বলো। মানে বিজনেসম্যানরা কিভাবে ইফেক্ট ফেলে শেয়ার মার্কেটের উপরে? এনারা এনারা অনেক বিষয় আছে, এগুলো আসলে যেহেতু শেয়ার মার্কেটের ক্লাস না, আজ একদিন না একদিন দরকার হলে বলবো না, হ্যাঁ, যদি কোনোদিন সুযোগ হয় সাধারণত। তবে এটা মূল একটা অন্যতম একটা কারণ আছে তোমার, হচ্ছে মনে করো, আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে তারা ইনভেস্টমেন্ট অর্থাৎ তাদের এই যে শেয়ার বাজারে যে বেচা কেনাটা বা তাদের যে কোম্পানি বড় বড় ইয়ে আছে, এই বড় বড় কোম্পানিগুলোই কিন্তু শেয়ার বাজারে তাদের মানে ইনভেস্টমেন্ট গুলো নিয়ন্ত্রণ করে। বড় বড় কোম্পানি যেমন বেক্সিমকো, ফুয়াং, তারপরে হচ্ছে গ্রামীণ ফোন, এই ধরনের কোম্পানি। সো এরা 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 থেকেই কিন্তু এই বাজারের দামটাকে ওরা কি করে, ওরা হচ্ছে ওই আহ, মানে দামটা নিজেদের ইচ্ছায় ওরা কারসাজি করে দামটা কমায় দেয় এরা। এর ভিতরে অনেক মারপ্যাচ আছে, এটা শেয়ার মার্কেট, এটা আমিও অত ভালো বুঝি না, তো যতটুকু বুঝি, তো আমাদের যত দরকার নাই, আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই করলেই হচ্ছে। তবে ইউজুয়ালি দেখা যায় শেয়ার মার্কেট থেকে যখন ক্যাশ টাকা টান দেওয়া হয়, ইনভেস্টমেন্ট উঠায় নেওয়া হয়, হ্যাঁ, তখন দেখা যায় শেয়ারের দামটা ড্রপ করে, এরকম একটা একটা কারণ। তো আছে অনেক বিষয় ভিতরে আছে, তো এইগুলো তোমরা এই এই কমিউনিকেশন এগুলো দরকার নেই, তোমরা নিজেদের জানার জন্য তোমরা হয়তো বা একটু সার্চ দিলেই বুঝতে পারবা ইন্টারনেটে। আচ্ছা, সো এরপরে আছে ওভারঅল ইয়া সিচুয়েশন। ভাইয়া, ওভারঅল সিচুয়েশন, হ্যাঁ বলো। ভাই যে হেডিং আর বডি পার্ট পয়েন্ট গুলো যদি দুই একটা মিসিং হয় তারপরে কোনো সমস্যা হবে? না, না, সমস্যা নেই, তবে চেষ্টা করবা সবগুলো দেওয়ার জন্য, চেষ্টা করবা, ভুল হলে এখন কিছু তো করার নেই। তো ওভারঅল সিচুয়েশনটা দেখো, ওভারঅল সিচুয়েশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা, যে তুমি একটা ওভারঅল অবস্থা দেখাবা যে বাজারের অবস্থা কেমন ছিল। যেমন দেখো, শেয়ার ট্রেডেড মানে হচ্ছে কত টাকার শেয়ার বেচা কেনা হয়েছে টোটাল, এটা হচ্ছে শেয়ার ট্রেডেড। 225টা কোম্পানি, তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে টোটাল 225টা কোম্পানির শেয়ার কেনা কেনা বেচা হয়েছে, আর চট্টগ্রামে 150। এটা তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারো এটা, তবে 200-300-র বেশি যাবা না। প্রাইস ইনক্রিজ মানে দাম বেড়েছে কতগুলার, দাম কমেছে কতগুলার, আর দাম আনচেঞ্জ মানে অপরিবর্তিত কতগুলার। এখন দেখো, একটু ভালো করে দেখো, 225টা টোটাল শেয়ার, আমি ঢাকার কথা বলছি, 225টা কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে মাত্র 20টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 190টা কোম্পানির দাম কমেছে, তার মানে 190 আর 20, 210, আর 15টার দাম হচ্ছে আনচেঞ্জ, অপরিবর্তিত। এটা কিন্তু তোমাকে মেলাই দিতে হবে, হ্যাঁ, এই সমীকরণটা মেলাতে হবে, 225টার মধ্যে এই যে তিনটা মেলায় দেখো 225 হচ্ছে। এবং এটা মনে রাখবে অবশ্যই তুমি প্রাইস ডিক্রিজ বেশি লিখবা। হুম, কেন? কারণ আমার শেয়ারের নামই তো হচ্ছে প্রাইস ডিক্রিজ।
আহ, আমি তো ডিক্রিজ দেখাচ্ছি এখানে। ওকে, আর এখানেও দেখো 100। আর ঢাকা থেকে চিটাগাং এর সাধারণত শেয়ারের লেনদেন কম কোম্পানির হয়। ওভারঅল ট্রানজাকশন, টোটাল ট্রানজাকশন 300 কোটি 220 কোটি। এটাও তুমি 300-400 কোটি তোমার একটা আইডিয়া দিয়ে দিবা, তবে এখান থেকে এটাকে কম দিবা, সিএসসি তে কম দিবা চিটাগাং এ। ইন্ডেক্স নাম্বারটা কি? ইন্ডেক্স নাম্বার জন্য তুমি কয়েকটা কোম্পানির নাম, লিস্টেড কোম্পানির নাম মুখস্থ করে রাখবা। এই যে লিস্টেড কোম্পানির নাম মুখস্থ করে রাখবা, হ্যাঁ, এটা একটু খুব ইম্পর্টেন্ট। লিস্টেড কোম্পানি মানে যাদের যারা ট্রানজেকশনটা হচ্ছে, বুঝলাম না সরি, স্যার, এই ট্রানজেকশনটা। তোমার ইচ্ছা মতো বসাই দেবো, বললাম না 300-400 কোটি একটা বসাই দেবো, এটা কোনো ভুল হবে না। তবে 300-400 কোটি এরকম দিলেই হয়ে যাবে। ওকে, এরপরে আসি, আমরা একটু শেষ করবো, আমাদের সময় একটু কম। সেটা হচ্ছে দেখো এখানে কোম্পানির নাম: যমুনা অয়েল, অ্যাপেক্স ট্যানারি, গ্রামীণ ফোন, বাংলা লিংক, এবি ব্যাংক, আইএফআইসি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, ফুয়াং, যমুনা ব্যাংক, রহিমা। কোম্পানির নামগুলো তোমরা দেখবা। ঢাকা স্টক এক্সচেঞ্জ তিনটা, এখানে দেখো ওই আগের মানে কি বলো এটাকে, ভেজিটেবল ফিশ মার্কেটের মতো না। এখানে ফেস ভ্যালু একটা, ফেস ভ্যালু সব 10-10 করে দিবা, বা 100-100 করে দিতে পারো তুমি। তো 10-10 করে দেওয়াটাই ভালো, কারণ ফেস ভ্যালু সব একই রকম থাকে। ওপেনিং প্রাইস হচ্ছে দেখো, যেদিন তোমার ওপেনিং মানে যেদিন তুমি শুরু করেছো সেদিন হচ্ছে ওপেনিং। ক্লোজিং দেখো দাম সবগুলোর কমে গেছে, দেখছো? কারণ আমি ডিক্রিজ জি স্যার। দেখাইছি। তো সবগুলো এখানে কিন্তু কম দেখাতে হবে। তুমি, হ্যাঁ, তুমি 10টার মধ্যে একটার দাম হয়তো দেখাতে পারো তুমি বেড়েছে, আর বাকি 9টা অবশ্যই তোমাকে ম্যাক্সিমামটা কম দেখাতে হবে। সিএসসি তো সেম ভাবে তুমি দেখাবা। সো আশা করি এটা তোমাদের সমস্যা হবে না, নিজেরা পারবা ইনশাল্লাহ। এটা তুমি একটু দেখলে তোমরা বুঝতে পারবে এটা। কনক্লুশনে কি বলছে? ফ্রম দ্য রিপোর্ট ইট ক্যান বি সেড দ্যাট ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট চেঞ্জ দ্য ইনভেস্টমেন্ট পলিসি দ্য মার্কেট উইল সার্টেনলি গো ডাউন। দেখো এই নামগুলো আন্দাজে দেওয়া না, এই নামগুলো একটু দেখে যেতে হবে। প্রাইস তুমি আন্দাজে বসো 200, 300, 400 এরকম, তবে ওপেনিং এর থেকে ক্লোজিং এর দামটা কমাই দিবা, কোনো সমস্যা নেই। এবং ফেস ভ্যালু থেকে এই দামগুলো কিন্তু বেশি হবে, অবশ্যই দামগুলো বেশি দিবা। এবং তুমি একটা আইডিয়া নিয়ে যাবা এখান থেকে, যে এগুলো কিন্তু আইডিয়াটা নিয়ে যাবা তুমি এখান থেকে, ঠিক আছে? আর এই নামগুলো তুমি উল্টাপাল্টা লিখো না, এই নামগুলো একটু ঠিকভাবে লিখো। এখন আর প্রশ্ন করো না, আমি প্রশ্ন নিব না, সময় নেই। আচ্ছা, তাহলে ফ্রম দ্য রিপোর্ট, এই যে যদি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট পলিসি চেঞ্জ না করে তাহলে মার্কেট আরো গো ডাউন হবে, মানে আরো হচ্ছে অবস্থা খারাপ হবে।